নমস্কার, সোনার হেসেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আমি সুজয় রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই এপিসোডে। আমরা কলকাতার এক্সটেন্ডেড কলকাতা, অর্থাৎ একটা সময় যেটা সোনারপুরের অংশ ছিল, এখনও সেই সোনারপুর স্টেশন মেইন রোড, সেখানে একটি আবাসনে এসেছে। তবে কমপ্লেক্সের চেহারাটা ঠিক কেমন, চলুন প্রথমে আপনাদের একটু ঘুরে দেখাই। কুসুম্বাতে অবস্থিত এই কমপ্লেক্সে ইতিমধ্যেই আমরা পৌঁছে গিয়েছি এবং আমরা এসেছি মৌসুমী রায় সরকারের বাড়িতে একটা নতুন রেসিপির সন্ধানে। চলুন এবার ভেতরে ঢোকা যাক। নমস্কার দাদা, আসুন। আমাদের আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। একটু জানতে চাইবো আপনার কেমন লাগছে প্রথমে? আমার ভীষণ ভালো লাগছে, আর সবচেয়ে যেটা বড় কথা, আরপ্লাস টিমকে অসংখ্য ধন্যবাদ। এবার একটু জানার চেষ্টা করব যে আজকে আপনি কোন রেসিপি আমাদের দর্শকদের জন্য উপহার দিচ্ছেন। আমি আজকে একটা ভেজ আইটেম করছি, কিন্তু সেটা ভেজ হলো, ওটা কিন্তু আপনি কোনো পুজোর মেন দিনে বা কোনো একটা বিশেষ উৎসব, কিন্তু যে উৎসবে আমিষ খাওয়া যায় না, সেই উৎসবের জন্যই করছি। একটু রেওয়াজিও বলা যেতে পারে। সেটা হচ্ছে পনির মহারানি। চলে যাব সরাসরি হেসেলে। তবে হেসেলে ঢোকার আগে জেনে নেব এই যে বিশেষ মেনুটি তা তৈরি করতে ঠিক কি কি উপকরণ লাগবে। পনির মহারানি বানাতে আমি নিয়েছি 250 গ্রাম পনির, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 100 গ্রাম টক দই, 5 টেবিল স্পুন বেসন, 100 গ্রাম কাজু বাদাম, 8-10টা আমন্ড বাদাম, 1 টেবিল স্পুন সাজিরে, 3 থেকে 4 চিমটে হিং, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, চিনি এবং চিলি ফ্লেক্স, 10 গ্রাম আদা, 3টি কাঁচা লঙ্কা, একটি বড় সাইজের টমেটো স্লাইস করে কাটা, হাফ গ্লাস দুধ, হাফ গ্লাস সাদা তেল, আমার হাতে তৈরি একটি বিশেষ মশলা। তবে এবার আমরা কিন্তু সরাসরি ঢুকে গিয়েছি হেসেলে। হ্যাঁ, মৌসুমী বৌদির হেসেলে আমরা ঢুকে গিয়েছি। এই যে আমরা রেসিপিটা, সেই রেসিপিটা কিভাবে শুরু হবে রান্না? হ্যাঁ, প্রথমে এই পনিরগুলোকে আমি একটুখানি ম্যারিনেট করে নেব। আচ্ছা, বেশ। হ্যাঁ, একটু প্লেটটা। কি কি দিয়ে ম্যারিনেট হবে এটা? ম্যারিনেট প্রথমে এখানে তোমার 250 গ্রাম পনির আছে, সেটা তুমি উপকরণই বলে দিয়েছিলাম। আচ্ছা, পনিরগুলোকে প্রথমে প্লেটের মধ্যে নিয়ে একটু নুন আর লাল লঙ্কার গুঁড়ো, আচ্ছা, আর তার সাথে একটুখানি গরম মশলা, বেশ। এবার নুনটা এখানে খুব বেশি দেব না, কারণ আমরা আর কি গ্রেভিটা তো নুন দেব পরে, আবার নুন যেহেতু দেওয়া হবে, ফলে একটা পরিমাণ মতো অল্প। হ্যাঁ, আর এখানে আমরা একটু গরম মশলার গুঁড়ো, জাস্ট টেস্টটাকে এনহ্যান্স করার জন্য আর কি। বেশ, খুব বেশি নয়, কারণ গরম মশলা গুঁড়োটা আবার খুব বেশি ভালো লাগে না। আবার সামান্য একটু লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, একটু লাল লঙ্কার গুঁড়ো। এই পুরোটাই কিন্তু জাস্ট টেস্ট অনুযায়ী, যার যেরকম, যে যেরকম ঝাল খায়, হ্যাঁ সেরকম অনুযায়ী এটা দিতে হবে। বেশ। আচ্ছা, আমি একটু হাতই ইউজ করছি, কারণ হাত দিলেই জিনিসটার বেশ ভালোবাসা মাখা হয়। এটা আবার বাঙালিদের রান্নার একটা বৈশিষ্ট্য বা বিশেষত্ব বলা যেতে পারে, যে হাত ঠিক না লাগালে রান্না যেন সম্পূর্ণ হয় না। ওই যে বলে না, হাতের ছোঁয়া। আসলে কি বলুন তো, মানে আমরা যারা হোম মেকার, তারা খুব ভালোবেসে করি রান্নাটা, যার জন্য তার মধ্যে সবসময় একটা ভালোবাসার ছোঁয়াটা রাখতে চাই একেবারে, আর সেটা স্পর্শ ছাড়া সম্ভব নয়। ম্যারিনেশনের একটা মেন পার্ট দই, মানে সেটা যে কোনো কিছু, এটা তো আমরা দইটা দেব। এটা কি ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে হবে? ম্যারিনেট করে কিছুক্ষণ স্টে করতে হবে, এবং যেহেতু আমাদের এখানে সময়টা কম, মানে এটা যদি কেউ বাড়িতে বানায় তাহলে খুব ভালো হয় যদি ম্যারিনেট করে সে একবেলা রেখে দেয়, ফ্রিজে রেখে দিল, পরের বার তারপরে আমি নেক্সট যে স্টেপটা করবো সেটা করলে আরো বেশি ভালো হয়। বেশ, মানে ওই মশলাগুলো কিছুটা ঢুকতে পারে পনিরের ভিতর, তাই মানে টেস্টটা অনেকটা বেশি মানে খুলে আর কি তাতে। আচ্ছা, এই পর্যায়ে এরকম ভাবে তো ধরুন রেখে দিতে হবে। তারপরে আমি যেটা করব, আমার যে বেসনটা আমি দেখিয়েছিলাম, ওই বেসনের সাথে কিন্তু আমি একটু কোটিং করে নেব। বেসনটার গুঁড়োটা মানে ডাস্টটাকে আমি যদি এই পুরো ম্যারিনেট করা পনিরটাতে কোটিং করি, তাহলে কি হবে, পুরো ইনট্যাক্ট থাকবে এবং খাওয়ার সময় সেটা ফিল করতে পারা যাবে। আমি জাস্ট এরকম ভাবে কোটিং করে, আচ্ছা, কোটিং করে করে আমি সাইডটাতেই রাখছি। বেশ, অর্থাৎ অনেকটা ওই বিস্কিটের গুঁড়ো দিয়ে যখন, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু বিস্কিটের গুঁড়ো না, এটার ক্ষেত্রে বেসনটা, কারণ বিস্কিটের গুঁড়ো দিলে ক্রিপসি হয়ে যাবে ব্যাপারটা।
বেশ, আচ্ছা এইটা তো একটা দীর্ঘ সময়ের কাজ, ফলে এইটুকুনি সময় আমরা বরঞ্চ একটু বৌদির ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু জেনে নিই। সেটা হচ্ছে যে দাদা কি করেন? দাদা মেনলি হচ্ছে বিটেক করে উনি আচ্ছা। একটি ইঞ্জিনিয়ারিং ফার্মে আছেন আর কি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আচ্ছা, আর কে কে রয়েছেন বাড়িতে? আমার একটি মেয়ে, এবং যে আমার এই যে আমার রান্নার জগতে আসা, মেনলি আমি আসলে প্রথম যে আমার লাইফে আমি স্টক এক্সচেঞ্জে করতাম চাকরি। তারপরে মেয়ে যখন হয় তখন মেয়ের জন্য আমি আবার হায়ার স্টাডি করে মাস্টার্স করলাম, বিএড করলাম, তারপরে আমি স্কুলে জয়েন করি। আচ্ছা। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে মেয়েকে ঠিক সময় দেওয়াটা সম্ভব হচ্ছে না। মানে আমাদের বাঙালিদের মধ্যে না সন্তানকে সময় দেওয়াটা একটা ভীষণ ইম্পর্টেন্ট, হয়তো অন্য স্টেটে থাকলেও তো সেটা হতো না। তো তারপরে আমি কি করলাম, এই রান্নার জগতে আসা, মানে আমার একটা রান্নার বড় গ্রুপ আছে। অর্থাৎ যিনি রাঁধেন তিনি চুলো বাঁধেন, এটাই তো আমাদের বাঙালি মায়েদের, বাঙালি হোম মেকারদের একটা সংস্কৃতি। আর মৌসুমী বৌদিও ঠিক এইভাবেই কিন্তু তার সংসারও চালাচ্ছেন এবং একই সঙ্গে এইরকম একটা রান্নার গ্রুপের সঙ্গে যুক্ত। তাহলে আমাদের প্রায় শেষের পথে এইভাবে বেসন এইভাবেই দিয়ে হ্যাঁ। এটাকে জাস্ট একটা রাখা হলো, যাতে যে মশলাগুলো বাইরে না চলে যায়, বরঞ্চ পনিরের ভেতর ঢুকতে পারে। এবং তারপরে এবার নিশ্চয়ই ফ্রাইয়ের কাজ শুরু হবে। এবার ফ্রাইয়ের কাজ শুরু হবে। আমার অলমোস্ট হয়েই গেছে পুরো কোটিংটা। আমি যখন আপনার ঘরে আসলাম দেখলাম একটা সুন্দর হারমোনিয়াম গুছিয়ে রাখা আছে এবং হারমোনিয়ামটার বেশ বয়সও মনে হলো। তো আপনি কি গান বাজনা করেন? এক সময় বলতে পারেন করতাম, মানে 6th ইয়ার অবধি আমার কমপ্লিট করা ছিল, তবে সেটা একদা, এখন আর নয়। বেশ, একদা যা থাকে এমন অনেক কিছুই ভোলা যায় না, যেমন সাইকেল চালানো, সাঁতার কাটা, এমনকি গান তো হৃদয়ে থাকে, তাই তা কখনো ভোলা যায় না। শুনবো বৌদির কণ্ঠে গান, তবে আমাদের রান্নাটা এগোতে থাক। হ্যাঁ। একদম। আচ্ছা, আমি প্রথমে ফ্রাইয়ের জন্য সাদা তেলটা দিয়ে দিই। আচ্ছা, এটা কতটা পরিমাণ সাদা? এটা মোটামুটি ধরুন ওই হাফ কাপ সাদা, বা যদি ছোট গ্লাস হয় তাহলে আমি বলবো যে পুরো গ্লাসের আর কি, হাফ গ্লাস। তো এবার এই তেলটা তো গরম হতে একটু সময় লাগবে। হ্যাঁ, তেলটা একটু গরম এবং হয়ে গেলে সেই গরম হতে যে সময়টুকু লাগবে, সেই সময়টুকু তাহলে আমরা অন্তত দুকুলি গান তো শুনে নিতেই পারি। আমি গানই গাইছি, আমি যে গানের উপর আমার করা পড়াশোনা সে গানের। আচ্ছা, বেশ বেশ। এই এলো ভেনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পূর্ণ হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর, আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে, আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে, হৃদ গগনে পবন হলো সৌরভেতে মন্থর, সুন্দর হে সুন্দর, এলো ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। বাহ! এবং এই গানের সঙ্গে যখন তেলটা গরম হচ্ছে, ওর একটা সুন্দর মিষ্টি আওয়াজ, সেটা যেন সঙ্গ দেওয়ার একটা কাজ করলো। তেলটা কি গরম হয়ে গেছে? তাহলে এবার আমাদের ফ্রাইয়ের জন্য দিতে হবে। পনিরটা কিন্তু না একসাথে দিলে হবে না, একটু অল্প অল্প, হ্যাঁ একটা একটা করে না দিলে, একটু অল্প অল্প করে দিলে, নইলে গায়ে গায়ে লেগে গেলে। আচ্ছা, এর মধ্যে একটা কথা আছে, গানটা আমি এই গানটাই কেন গাইলাম, কারণ হচ্ছে R+ এত সুন্দর একটা আবহাওয়া আমাদেরকে উপহার দিল, সেইটার সঙ্গটাকে করেই অনুভব করেই গানটা গাইলাম। বাহ! আমাদের প্রিয় দর্শক বন্ধু, তাদের উদ্দেশ্যে জানাই যে হ্যাঁ, সত্যি আমরা চেষ্টা করি আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাওয়ার জন্য, আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য, আপনাদের হেসেলে পৌঁছে যাওয়ার জন্য একটা আত্মিক সম্পর্ক গড়ে তোলা, এটাই আমাদের মূল উদ্দেশ্য থাকে। ঠিক যেমনভাবে আমরা রান্না আপনাদের সামনে তুলে ধরি, তেমনভাবে এই যে বাঙালিদের মধ্যে একটা আত্মিকতা, একটা সম্পর্কের জায়গা, একটা সংস্কৃতির মেলবন্ধন, সেটাও কিন্তু এই শোয়ের অন্যতম একটা বৈশিষ্ট্য। এইটা ফ্রাই হতে তো একটু সময় লাগবে, আর সেই সময়টুকুনির জন্য আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। ফিরে আসছি বিরতির ওপারে, সঙ্গে থাকবে। বিরতির পর ফিরে এলাম সোনার হেসেলে। আর সোনার হেসেলে আজ আমরা রয়েছি মৌসুমী বৌদির বাড়িতে। ইতিমধ্যেই বিরতিতে যাওয়ার আগে আমরা দেখছিলাম যে ফ্রাই হচ্ছিল, ফ্রাই কিন্তু শেষের পথে, ফ্রাই অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ, এবার ফ্রাইটা হয়ে গেলে আমরা ঠিক পরের স্টেপে চলে যাব।
এটা খুব হালকা ফ্রাই করতে হবে, হালকা, মানে একদমই না, বেশি যেন কড়া না হয়। আমার ফ্রাই হয়ে গেছে। আচ্ছা, এরপরে কি গ্রেভিটা তৈরি হবে? এরপরে আমরা এখানে একটুখানি ফোড়ন দিয়ে, আচ্ছা, গ্রেভিটা বেশ। ফোড়নে কি কি লাগবে? জিরে, আমার লাগবে সাজিরে, সাজিরে আর একটু হিং। আচ্ছা, হিংটা মানে এমনি জিরের থেকে না সাজিরের মধ্যে একটা শাহি শাহি ব্যাপারটা, আমি একটা প্রথমেই বলেছিলাম রেওয়াজি একটা রান্না, আর যেহেতু ওই মহারানী শব্দটা আছে ফলে এই যে রাজা রানীর একটা গল্পর সঙ্গে সাজিরে, সামরিচ, এই শব্দগুলো ওই মোগল আমল থেকেই কিন্তু আমাদের এখানে চলে আসছে। আচ্ছা, এর মাঝে একটা কথা বলি, আমরা যে তেলে পনিরটা ফ্রাই করলাম সেই তেলেই কিন্তু আমাদের গ্রেভিটা হবে। আচ্ছা, আর গ্রেভিটা একটুখানি বেশি তেলে হবে, সেই জন্য ওই তেল থেকে আমি আর কোনো তেল সরিয়ে নেব না, ওই তেলের মধ্যে ফোড়নটা দিয়ে আমি হিংটা দিয়ে তারপরে। আচ্ছা, এখানে আমি ওই ইনগ্রেডিয়েন্টসে দেখিয়েছিলাম কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো আর আদা, ওই তিনটাকে আমি পেস্ট করে নিয়েছি, ওটা আমি দিয়ে দিচ্ছি। বেশ। এবার এক্ষেত্রে বলি, লঙ্কাটা হচ্ছে যার যেরকম স্বাদ অনুযায়ী, কারণ কেউ ধরুন কম ঝাল খায়, কেউ বেশি ঝাল খায়। এটা যখন একটু কষে আসবে তখন আমি যে স্পেশাল মশলাটা করেছিলাম সেই স্পেশাল মশলাটা একটু দিয়ে দেবো। বেশ, আমরা এই যে স্পেশাল মশলা, সেই মশলাটা এটা যখন একটু কষে আসবে তখন তার মধ্যে স্পেশাল মশলাটা দেওয়া হচ্ছে। কিন্তু কিভাবে এই স্পেশাল মশলাটা বৌদি তৈরি করলেন, চলুন একবার চট করে চোখ রাখি সেই দিকে। স্পেশাল মশলা যেটা বানিয়েছি সেটা কিন্তু সবটা আমি এখন ইয়ে করবো না, দেবো না, খানিকটা আমি দিলাম। যখন কষে আসলো একটা ফ্লেভার আসবে, ঠিক সেই সময় আমি আমন্ড আর কাজু বাদামটাকে দুধ দিয়ে বেটে রেখেছিলাম। আচ্ছা, সেই দুধ দিয়ে যেটা বেটে রেখেছিলাম সেটা এবার আমি দেবো। তার মানে একটু প্রিয় দর্শক বন্ধুদের কাছে একটা ছোট কথা জানিয়ে রাখি যে এই রান্নার মধ্যে আসলে টুকরো টুকরো লুকোনো অনেকগুলো জিনিস আছে। ঠিক যেমনভাবে এই যে আপনারা দেখলেন কিভাবে স্পেশাল মশলাটা তৈরি হলো, আর পাশাপাশি আমরা যে দেখলাম যে টমেটো পেস্টটা দেওয়া হলো, তার সঙ্গে কিন্তু পরিমাণ মতন কাঁচা লঙ্কা এবং আদা দেওয়া হয়েছে। অর্থাৎ এটাও একটা প্রক্রিয়া যেটা আগে করে রাখতে হবে। এবং এরপরে আমরা এখন যে গ্রেভিটাকে দেখলাম তার মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে যে বাদাম এবং দুধ এইগুলো সব মেশানো আছে এবং সেটা দিয়ে একটা গ্রেভি তৈরি করা হয়েছে, যেটা কিন্তু এখন কড়াইতে দেওয়া হলো। ফলে এগুলো আগে থেকে কিন্তু একটা করে রাখার বিষয় আছে। এই প্রসঙ্গে একটা কথা বলি, যখন আমরা এই কাজু বাদাম বাটাটা দেবো না, তখন কিন্তু সিম হোক বা ইন্ডাকশন হোক আঁচটা কম থাকবে, কারণ নইলে কিন্তু একটা ধরে যাওয়ার ব্যাপার থাকবে। মানে খুব কম আছে এই রান্নাটা, খুব কম আছে হবে। এবং এর মধ্যে আমি এখন একটু দুধ দেবো। আচ্ছা, মানে যেহেতু প্রথমেই বলেছিলাম যে হয়তো ভেজ হতে পারে, কিন্তু একটা রেওয়াজির ব্যাপার আছে, যার জন্য একটু দুধ, বাদাম, তারপর সাজিরে এগুলো একটু পড়বে। মানে এইটা একটা কথা বলতে পারি, এটা কিন্তু অনেক আচ্ছা আচ্ছা আমিষকেও হার মানাবে, আমিষ রান্নাকে। এটা দেখেই বোঝা যাচ্ছে, আমি তো এখানে সরাসরি দেখতে পাচ্ছি, আর যখন রান্নাটা হবে আপনারাও দেখতে পাবেন আরো ক্লোজলি। কিন্তু একটা জিনিস বলতেই হয় যে স্মেল আমি যেটা পাচ্ছি তাতে কিন্তু এই যে শাহী ব্যাপারটা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, সেই রকম একটা গন্ধ, সুগন্ধ তৈরি হয়ে গেছে ইতিমধ্যে রান্নায়। এবার আমি একটু নুন আর একটু মিষ্টি দেবো। নুন মিষ্টিটা এবার ধরুন যার যার আন্দাজ মন, যার যার স্বাদ অনুযায়ী সে দেবে। এই এটা একটু হতে সময় লাগবে, আর ততক্ষণে আরও দু একটা ছোট্ট জিনিস একটু জানতে ইচ্ছে করছে। এই যে রান্নার প্রতি একটা বিশেষ আকর্ষণ, তো এতদিনে আপনি কত ধরনের রান্না শিখেছেন এবং কোন ধরনের রান্না স্পেশালি আপনার করতে ভালো লাগে? এই প্রসঙ্গে আপনাকে যেটা প্রথমেই বললাম যে রান্নার কিন্তু মেন মানে ভালোবাসার জায়গাটা তৈরি হয়েছে আমার মেয়ের জন্য। মানে যখন আমি ধরুন চাকরি ছাড়লাম, মানে যখন আমি পুরোপুরি হোম মেকার হব, এটা একটা মানসিকভাবে একটা স্থিতাবস্থা নিয়ে নিলাম, তখন আমার মেয়ে মানে ও এতটা ছোট ছিল তখন, কিন্তু এতটা ম্যাচিওর। তো ও আমাকে বললো, মা তোমার তো এতদিন এত কাজের চাপ, এত পড়াশোনায় রান্নাটা সেভাবে করা হয়নি, তুমি এবার রান্না নিয়ে এবার একটা কিছু করো। তারপরে সেখান থেকে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট থেকে বিভিন্ন ধরনের রান্না করে, এবং বিভিন্ন ধরুন চ্যানেলে বলুন, বিভিন্ন ধরনের ম্যাগাজিনে বলুন রান্না দেওয়া, এবং আমার যারা টিমে আছে ওদেরকে আমরা বিভিন্ন ধরনের যে একটা ভালো লাগা। আমি এবার ফ্রাইড পনিরগুলো দিয়ে দিচ্ছি,
কারণ আমরা তো দেখুন থোড় বুড়ি খাড়া বুড়ি থোড় একটা জীবনযাপন করি, তার মাঝে একটু স্বাদ বদল, একটু অন্যরকম এই রান্নাটাকে নিয়েই যদি করি তাহলে না অনেকটা ভালো লাগা চলে আসে এবং বাড়ির লোকও বেশ সুন্দর সুন্দর রান্না খাওয়ার একটা আস্বাদও করতে পারে আর কি। একেবারে। আচ্ছা, এবার এটা ঢেকে দেওয়া হলো, তাই তো? এখানে আমি একটুখানি, যেহেতু বাদাম পড়েছিল, দুধ পড়েছিল, যেহেতু একটু গ্রেভিটা ভারী হয়ে মোটা হয়ে এসেছিল, সেই জন্য আমি হালকা একটু গরম জল দিয়ে আমি একটু ঢেকে দিলাম। জাস্ট আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এবার হয়ে গেলে আমরা ওই উপর দিয়ে যে বিশেষ যে আমি মশলাটা বানিয়েছি ওটা এবং চিলি ফ্লেক্স ছড়িয়ে। বেশ, তাহলে আমাদের রান্না প্রায় শেষের পথে, তবে এইটা হতে তো একটু সময় লাগবে, আর সেই সময়টুকুনির জন্য নিয়ে নেব আরও একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরে এলাম সোনার হেসেলে। আর সোনার হেসেলে আগেই জানিয়েছি যে আজ আমরা রয়েছি সোনারপুর অঞ্চলে, আর সোনারপুর সেই অঞ্চলে যেই বৌদির সোনার হেসেলে আজ আমরা রয়েছি, তিনি ইতিমধ্যেই কিন্তু তার জীবনের এমন কিছু কথা বলেছে যা সত্যি শেখার, জানার এবং আকর্ষণের। ইতিমধ্যেই আমরা বিরতিতে যাওয়ার আগে যে গ্রেভিটা দেখছিলাম, গ্রেভিটা হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, গ্রেভিটা একদমই হয়ে গেছে, আমাদের পুরোটাই হয়ে গেছে, শুধু লাস্টে একটু আছে, সেটা হচ্ছে একটু চিলি ফ্লেক্স আর ওই যে আমার বানানো স্পেশাল মশলাটা, সেটা একটু দিই। এটি গার্নিশ করার বিষয়। হ্যাঁ, ওটা একটু ফ্লেভারের জন্য আমরা দেবো। আচ্ছা, বেশ। তারপরে আমি ইন্ডাকশনটা অফ করে দেবো। তাহলে একেবারে শেষ পর্যায়ে আমরা যে স্পেশাল মশলাটা বানাতে দেখলাম, সেই স্পেশাল মশলা এবং তার সঙ্গে চিলি ফ্লেক্স। এবার এই প্রসঙ্গে বলি, চিলি ফ্লেক্সটা না জাস্ট অপশনাল। কেউ যদি মনে করেন যে দেবেন, দিতে পারেন, কেউ মনে করেন নাও দিতে পারেন। কারণ হয়তো ছোটো বাচ্চা আছে, সে তো অতটা ঝাল খাচ্ছে না, সে নাও দিতে পারে, এটা এমন নয় যে ম্যান্ডেটারি। জাস্ট একটু হালকাভাবে নাড়িয়ে দেওয়া, যেহেতু পনির, জাস্ট হালকাভাবে নাড়িয়ে দেওয়া, এবং এই অল্প আছে রান্না করতে হবে যাতে নিচে কোনোভাবেই না ধরে যায়। আমার হয়ে গেছে, আমি ইন্ডাকশনটা অফ করে দিলাম। বেশ। আর একটু ঢাকা দিয়ে রাখতে হবে ফ্লেভারটার জন্য। আচ্ছা, জাস্ট 2 মিনিট মতো। বেশ, এই 2 মিনিট মতো সময় লাগবে, যেটা একটু ঢাকা দিয়ে রাখতে হবে। সেই 2 মিনিটে যখন সময় আছে, একটু জানার চেষ্টা করব যে মেয়ে তো ক্রমশ বড় হচ্ছে, আর কিছুদিন বাদে বোর্ডের পরীক্ষা দিয়ে দেবে, কিছুটা স্বাবলম্বী হয়ে যাবে, তখন কি এই ধরনের সামাজিক কাজ আর একটু প্রশস্ত করার কোনো প্ল্যান আছে? আসলে আগামী দিনে আমার যেটা প্ল্যান আছে আর কি, আমি তো মেয়েদের নিয়ে যেরকম করছি, আর এছাড়াও আমার একটা পার্সোনাল এনজিও করার একটা ইচ্ছা আছে। কারণ আমি যখন এই ধরনের কাজ শুরু করি, তখন আমি একটা সময় কি দেখতে পারলাম যে মানুষের কাছে তো অর্থ বা কোনো কিছু ভালো থাকার নয় রাস্তা। আমরা যতটা কাজ করতে পারবো, কাজের মাধ্যমে যতটা আমরা মানুষের কাছে আসতে পারবো, তার মতো পরম তৃপ্তি মনে কোনো কিছু দিয়ে দিই। এটা আমার ওন ফিলিংস, এটা আমার পুরো ব্যক্তিগত। তো আমার ইচ্ছা আছে আরও কিছু কাজ করার। এবার দেখুন, ইচ্ছা থাকলেই তো হয় না, সমস্ত পথটা সুগম হতে হয়। তো আমি এটাই মনে করি যে প্ল্যান করেই মানুষের জীবনটা হয় চলতে, প্ল্যান রেখেছি, এবার আগামী দিন বলবে যে কী করবো আর কি। বেশ, সত্যি যত সময় যাচ্ছে, যত বুঝতে পারছি বৌদিকে, মৌসুমী বৌদিকে, তত কিন্তু একটা মুগ্ধতা তৈরি হচ্ছে। তার কারণ একজন নারী হিসেবে এবং এই সমাজের বুকে দাঁড়িয়ে যারা এই হোম মেকার বলেন, তারাও যে কতটা বড় সামাজিক অংশগ্রহণ রাখতে পারেন, তার একটা দৃষ্টান্ত যেন আমার সামনে দাঁড়িয়ে আছেন, এবং তাদেরকে আমরা কুর্নিশ জানাই, স্যালুট করি। আর সে কারণে তাদের হেসেল আমাদের কাছে একটা অন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, আপনাদেরও নিশ্চয়ই। ইতিমধ্যে হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। আমি এটাকে এবার গার্নিশ করার পর গার্নিশ করার সাথে সাথে আপনাকে একটু টেস্ট করতে দেবো যে কেমন লাগলো, সেটা বলবেন। মানে সেটাই আমার আজকের পরম পাওয়া হবে, যে আপনার কেমন লাগবে সেটা শুনে। মানে এটা আশা করি আপনি দেখলেই বুঝতে পারছেন যে এটা রেওয়াজি ব্যাপার এসে গেছে। একেবারেই এটার মানে বর্ণ এবং গন্ধ, এই দুটোর মধ্যেই কিন্তু একটা শাহী ব্যাপার আছে। এটা কি বলুন তো, অনেকের বাড়িতে না লক্ষ্মী পুজোর দিন একটা ভেজ কিছু ভালো রেসিপি, সে এটা করতে পারে। অষ্টমীর দিন বা কোনো সময় দেখবেন কোনো বাড়িতে কোনো একটা বিশেষ অনুষ্ঠান যেখানে ভেজটাই তারা করছে, সে সময় তারা করতে পারে। জাস্ট এটা গার্নিশিংয়ের জন্য একটু লঙ্কা, কাজু আর একটু টমেটো দিলাম। তাহলে আমাদের প্রিয় দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন যে এখানে কিন্তু একেবারে রেসিপিটা তৈরি হয়ে গেছে, অর্থাৎ পনির মহারানী। তাকে ঠিক মহারানীর মতনই লাগছে। আমি একটু দর্শকদেরকে কাছ থেকে দেখার জন্য আমি একটু বলবো যে বৌদিকে যে এটা আমাদের দর্শকদের সামনে একটু তুলে ধরা, ঠিক কেমন লাগছে এটা দেখতে। পনির মহারানী রান্না তো রেডি, এবার তো একটু পরখ করে দেখতেই হয়।
আপনি একটু খেয়ে বলুন কেমন হয়েছে, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া হবে আজকে। হ্যাঁ, যে কোনো রান্নারই যারা রাঁধেন তারা তো খুব, বৌদি বলছিলেন, মৌসুমী বৌদি, যে খুব প্যাশন, ভালোবাসা লাগে, এবং এই রান্নাগুলোর মধ্যে সত্যি ভালোবাসা না থাকলে এই রকম রান্না করা প্রায় সম্ভবই নয়। কারণ এই একটা শাহী গন্ধ এবং বর্ণ আপনারা দেখতেই পেয়েছেন। আরও একটু কাছ থেকে দেখাই যে ঠিক কীরকম এটার কালার হয়েছে। এবার আমার পরখ করার পালা, এবং আমি সৌভাগ্যবান যে এই রান্নাটা আমি কীরকম টেস্ট হয়েছে সেটা একটু আন্দাজ করার সুযোগ পাচ্ছি। স্বাদ তো বলে বোঝানো যায় না, কিন্তু যেটা আমার চোখ মুখ দেখে আপনারা হয়তো ঠিক আন্দাজ করতে পারবেন যে সত্যি এটা ভীষণ টেস্টি একটা নিরামিষ রান্না, নিরামিষ খাবার, এবং অসম্ভব সুন্দর খেতে। পনির এমনি একটা ভালো জিনিস, পনির খেতেই ভালো লাগে, তার সঙ্গে এই যে একটা শাহী গন্ধ তৈরি হয়েছে এবং একটা টেস্ট তৈরি হয়েছে, জাস্ট অসাম। থ্যাংক ইউ সো মাচ বৌদি, এত সুন্দর একটা রান্না আমাদের দর্শকদের এবং আমাকে উপহার দেওয়ার জন্য স্পেশালি, কারণ যেহেতু আমি এটা টেস্টটা নিতে পারলাম। আমারও ভীষণ ভালো লাগলো, কারণ বাড়িতে হাজবেন্ড বা মেয়ের জন্যই করি, কিন্তু আজকে আপনাদের টোটাল টিম আমার বাড়িতে আসলো, আপনাদের খাওয়ালে আমার ভীষণ ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আমরা শুধু খাবো, টেস্ট করব, সেটা তো হতে পারে না। একটা ভালো জিনিসের পর একটা ভালো উপহারও দিতে হয়, আর এটাই তো আমাদের সম্পর্কের বিষয়। তাহলে আমরা চলে যাই সেই পর্বে। আমাদের আর প্লাস গোল্ডের পক্ষ থেকে, গোল্ডের সোনার হেসেলের পক্ষ থেকে একটা ছোট্ট মেমন্টো আমরা তুলে দেবো বৌদির হাতে। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ঠিক স্বীকৃতি নয়, আন্তরিকতা, আর আন্তরিকতার থেকে বড় স্বীকৃতি আর কিছু হয় না। তাই আর প্লাস গোল্ডের সোনার হেসেলের পক্ষ থেকে এই যে যারা গৃহের তৈরি করেন, গৃহ নির্মাণ করেন, গৃহকে সাজিয়ে রাখেন, তাদেরই কিছু সামগ্রী যা প্রতিদিন গৃহকোণের কাজে লাগে, আমাদের সেই রকম কিছু সামগ্রী আমরা তুলে দিচ্ছি উপহার হিসেবে বৌদির হাতে। অসংখ্য ধন্যবাদ। তবে এখানে যে সমস্ত সামগ্রীগুলো আছে সেগুলো রান্না করতে গেলে আরও কিছু উপকরণ দরকার হয়, যে উপকরণগুলোকে আমরা বলি মশলা। তাই সোনার হেসেল, আর প্লাস গোল্ডের সোনার হেসেলের পক্ষ থেকে আরও এইরকম কিছু মশলা আমরা উপহার হিসেবে তুলে দিচ্ছি বৌদির হাতে। ধন্যবাদ বৌদি, সত্যি আমাদের খুব ভালো লাগলো। হ্যাঁ, আপনিও অংশগ্রহণ করতে পারেন, আর অংশগ্রহণ করার জন্য যোগাযোগ করুন এই ঠিকানায়। অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 03340162727। আমাদের ঠিকানা সোনার হেসেল, আর প্লাস গোল্ড, 27 নম্বর মির্জা গালিব স্ট্রিট, 3rd ফ্লোর, কলকাতা 16। তাহলে সোনার হেসেলের এই পর্ব আজ এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো বৌদির অন্য কোনো হেসেলে।